সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছি পিকেএসএফ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে। আলোচনা করেছি ক্ষুদ্র ঋণের মানবিকীকরণে পিকেএসএফ এর কর্মপ্রয়াস নিয়ে। গত পর্বের মতো আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান হামিদ। দেশের শীর্ষস্থানীয় পরিবেশ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ 2009 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আরও রয়েছেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব, বাংলাদেশ স্কাউটসের বর্তমান সভাপতি এবং পিকেএসএফ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম। স্যার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, গত 100টি পর্বের বৃহৎ অংশে আমরা আলোচনা করেছি উদ্যোগ এবং উদ্যোক্তার সম্পর্কিত নানা বিষয়। আলোচনা করেছি কৃষি, কৃষি প্রযুক্তি, পশুপালন, মৎস্যপালন, খাবার প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন আয়বর্ধনশীল কার্যক্রমে পিকেএসএফ এর অর্থায়ন সম্পর্কে। আলোচনা হয়েছে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী ও তাদের সন্তানদের স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে। বাদ যায়নি সমাজে অস্পৃশ্য হিসেবে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার বিষয়গুলো। আজ 101তম পর্বে আমাদের বিশেষ অতিথিদের পেয়ে আমরা আনন্দিত। আমরা এই সম্মানিত দুই অতিথির কাছ থেকে জানতে চাইব পিকেএসএফ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে। আমরা যদি একটু জানতে পারি আপনার কাছ থেকে যে বর্তমানে পিকেএসএফ এর মূল কার্যক্রমগুলো। বর্তমান মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আগমনের পর থেকে ক্ষুদ্র ঋণের একটি বৈচিত্র্যায়ন, বহুমুখীকরণ বা মানবীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ না দিয়ে একটা হোলিস্টিক দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ করেছে পিকেএসএফ। সেই লক্ষ্যে দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ার জন্য আমরা চাচ্ছি একটি দরিদ্র বান্ধব, কর্মসৃজন বান্ধব এবং মানবিক মূল্যবোধ, মানবকেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে 3 ধরনের কার্যক্রম বলা যায় পিকেএসএফের। যেমন দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, আয় উপার্জনে তাদের সামর্থ্য বৃদ্ধি এবং আয় ক্ষয় রোধ করা, তার যে ইনকাম ইরোশন, এটা বন্ধ করার জন্য কর্মসূচি। দ্বিতীয়ত হইল প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং দরিদ্র যেসব জনগোষ্ঠী আছে তাদের সক্ষমতা, মানব সক্ষমতা বৃদ্ধি করা, এই সংক্রান্ত কর্মসূচি। যেমন যেটা ধ্রুপদী ক্ষুদ্র ঋণ কার্যক্রম, প্রথাগত ক্ষুদ্র ঋণ কার্যক্রম, এটা আছে। এটার অতিরিক্ত যেসব কার্যক্রম নেওয়া হয়েছে, যেমন ক্ষুদ্র উদ্যোগ ঋণ, যারা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসবে তারা যাতে ক্ষুদ্র বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করলে আমরা যাতে তাকে সহায়তা করতে পারি। যারা আমাদের সহযোগী সংস্থার সদস্য তারা ছাড়াও বাইরের কেউ যদি এই সহায়তা নিতে চায় তাহলে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহায়তা দিতে পারে। এখানে যেটা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের প্রকল্প আছে, পেজ প্রকল্প আছে এবং এখানে মার্কেট চেইন ডেভেলপমেন্ট করা, বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ করা ইত্যাদি কার্যক্রম আছে। মৌসুমী ভিত্তিক ঋণ দিচ্ছি যাতে করে তারা মৌসুম শেষে এই ঋণ আদায় করে তাকে পরিশোধ করতে পারে। প্রাণী সম্পদের জন্য বীমা কর্মসূচিও চালু করা হয়েছে এবং সেখানে লাইভস্টক সার্ভিস, এটা সরকারের পশু সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে পল্লী কর্মসূচি সহায়তা করে থাকে। জলবায়ুর অভিঘাত মোকাবেলার জন্য বাংলাদেশ হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, মোস্ট ভালনারেবল কান্ট্রি। যদিও জলবায়ুর পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনো ক্রমে দায়ী নয়। এই লক্ষ্যে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্প নামে প্রকল্প গ্রহণ করেছে, যেটা জলবায়ুর ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যাতে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত লোকজন বিভিন্ন ধরনের সেবা পেতে পারে। স্যার, যে কার্যক্রমগুলোর কথা বললেন, অনেকগুলো কার্যক্রম স্যার আপনি আসার পরে এগুলি গ্রহণ করা হয়েছে। আগামী 10 বছর বা যদি সামনের দিকে তাকাই তাহলে পিকেএসএফ কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করেন? যে সমস্যা বাংলাদেশের মানুষের, সেই সমস্যাগুলো আমরা মোকাবিলা করতে পারবো কিনা সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জনবলের ব্যাপার।
প্রশিক্ষিত জনবলের, যেটা শুধু যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে তা নয়, আমাদের সহযোগী সংস্থা যারা, সেখানেও জনবল দরকার, প্রশিক্ষিত জনবল দরকার, এবং জনবল যাতে থাকে সেই ব্যবস্থা। এটা একটা ব্যবস্থা, একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের আরও যদি এগিয়ে যেতে হয় তাহলে কৃষিজাত দ্রব্যের যে প্রক্রিয়াজাতকরণ, সেই জায়গায় আমাদের আরো বড় সড়ভাবে হাত দিতে হবে। যে দুধ আমরা গরুর জন্য সহায়তা দিচ্ছি, কিন্তু দুধটা বিক্রি করতে পারছে না অনেক সময়, বা দাম কম পাচ্ছে, সেখানে আমরা যদি দুধ প্রক্রিয়াজাতের ব্যবস্থা করতে পারি, তার মানে হচ্ছে কি আমরা উপরের দিকে উঠব। আমাদের স্বপ্নটাকে একটু বড় করে আমরা এগিয়ে যাব। এই স্বপ্নটাকে বড় করাও একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি, কারণ স্বপ্নটাকে আমি বড় করতে পারছি কিনা। তো সেই স্বপ্ন যদি আমি বড় করতে পারি, যে এই দেশের মানুষকে আমি দেখতে চাই যে আস্তে আস্তে যেখানে আছে সেখান থেকে উঠে আসবে সেই জায়গায়। এখন যারা দরিদ্র থেকে গেছে, একটা অসুবিধাগ্রস্ত গোষ্ঠী এরা, এমন একটা হচ্ছে চরাঞ্চলে যারা বাস করে, আরেকটা হচ্ছে পাহাড়ে বাস করে, হাওর অঞ্চলে বাস করে, পথ শিশু, অতি দরিদ্র উপকূলীয় অঞ্চল, কিছু কিছু অঞ্চল আছে যেটা পিছিয়ে আছে সেটা, তারপরে দলিত শ্রেণী, 65 লাখ দলিত বাংলাদেশে আছে, তাদের জন্য কোনো কিছু করা হচ্ছে না। কাজে আমাদের পল্লী কর্ম সহায়ক জাতীয়ভাবেই করা উচিত। 2015 সালের পরে যে উন্নয়ন প্রক্রিয়া শুরু হবে, সেখানে সরকারিভাবেই এই যাদের কথা আমি বললাম তাদের দিকে নজর দিতে হবে। তা না হলে দারিদ্র এবং বৈষম্য সেখান থেকে বেরিয়ে আসা যাবে না। এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এই জায়গায় একটা নেতৃত্ব দিতে পারে যে কিভাবে আমরা এই সমস্ত শ্রেণীকে আমরা মানবমর্যাদা তো আমাদের লক্ষ্য, কিন্তু প্রথমত তাকে তো যে জায়গায় আছে সেখান থেকে একটু উঠিয়ে আনতে হবে। সুতরাং সেখানে তাকে তার অর্থায়ন লাগবে। অর্থায়ন আমরা কমাবো না, অর্থায়ন অবশ্যই জরুরি। সেখানে ক্ষুদ্র হতে পারে, বড় হতে পারে, আমি ক্ষুদ্র বড় বলতে চাই না, যার যেরকম প্রয়োজন সেই অনুসারে আমরা অর্থায়ন করব। আর পাশাপাশি তাকে তথ্য দেব। তো আরেকটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে অর্থায়নের। আমাদের যে অর্থায়ন তো একেবারে অফুরন্ত নাই, সেখানে আমরা চেষ্টা করতে হবে যে যাতে অর্থায়নটা আমরা সরকারের কাছ থেকে আমি খুব একটা যে বিদেশি সহায়তার পক্ষে না, যে সরকারের কাছ থেকে আমরা কিছু নিয়ে সেটাকে তো আমরা বাড়াচ্ছি, আর বর্ধিত করার জন্য ব্যাংকে অর্থ রাখি, ব্যাংক থেকে যে মুনাফা পাওয়া যায় সেখানের উপর ইদানিং কর বসানোর একটা চেষ্টা চলছে। অতীতে এগুলো মাফ করে দেওয়া হয়েছে। সরকার যদি চায় দরিদ্র মানুষের জন্য যে কাজ করা হচ্ছে সেটা কর মওকুফ পাওয়া উচিত, কারণ এটা যে কেউ নিচ্ছে না, এখানে কোনো শেয়ার হোল্ডার না, এখানে ভাগ করে টাকা নিচ্ছে না, এই টাকাটা যাচ্ছে দরিদ্র মানুষের উন্নতির জন্য। তারা আমাদের কাছে যেটা বলতে পারে যে এই টাকা দিয়ে তুমি কি করছো, পরিকল্পনাটা আমাদেরকে দাও, আমরা সেই পরিকল্পনা দিতে পারি। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে সংগঠিত করতে হবে। কৃষক দাম পায় না, কৃষক যখন দাম পায় না, একা একা যখন বিক্রি করে, যখন ফসল উঠে তখনই তো বিক্রি করে, তাহলে ফসল পাওয়া যায় না, দাম পাওয়া যায় না, সবাই একসঙ্গে বিক্রি করে। তাদেরকে একটু সংগঠিত করা, যাতে তারা এটা ধরে রাখতে পারে। কিন্তু কি করে ধরে রাখবে? ওটা বিক্রি করেই তো তার এখন ছেলের বিয়ে দেবে, মেয়ের শ্বশুর বাড়িতে কিছু একটা তত্ত্ব পাঠাবে ইত্যাদি, কিন্তু সেটা তো ধরে রাখা সমস্যা। কাজে ওই সময়কার জন্য একটা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। আমরা কিছুটা শুরু করেছি, তো সেটা আমার মনে হয় সেই জায়গায় নজর দিতে হবে একটা। আরেকটা হচ্ছে যে জিনিসগুলো ধরে রাখার জন্য গুদাম করা। সরকারের কিছু প্রচেষ্টা এখানে আছে, আমরাও সেখানে সহায়তা করতে পারি, গুদাম করে দিতে পারি, সাইলোজগুলাতে সেখানে আমরা কিছু সহায়তা করতে পারি। আর তৃতীয় বা চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বড়, সেটা আমরা উদ্যোগের কথা যখন বলছি, আমরা ইতিমধ্যে বাংলাদেশে 100টি ক্লাস্টার, মানে 100টি জায়গা পেয়েছি যেখানে একই ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে বা ব্যবসা হচ্ছে। সেই জায়গায় ক্লাস্টার অ্যাপ্রোচ, অর্থাৎ উৎপাদন যারা করেন তাদের যে ধরনের সহায়তা লাগে, কারো প্রযুক্তি লাগে, কারো তথ্য লাগে, কারো কিছু বিষয় জানার আছে, এটা তথ্য বা একটা প্রযুক্তি কেন্দ্র একটা করে দিলে সেখানে এসে তারা আলাপ আলোচনা করতে পারেন। তো সেটা আমরা সব করতে পারবো না 100টা, কিন্তু সেখানে আমরা একটা নেতৃত্ব দিতে পারি। তো পিকেএসএফ এর আমি মনে করি এই যে কয়েকটা জায়গায় আরও নেতৃত্বকে সম্প্রসারিত করা এবং সমৃদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এখন হচ্ছে আমাদের কাজ করার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন আছে, কিন্তু সেটি করব বিরতির পরে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চ্যালেঞ্জগুলো কি, অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে
কি ধরনের চ্যালেঞ্জগুলো পিকেএসএ ফেস করতে পারে? স্যার, আপনার কাছে প্রশ্ন সেটি হলো যে আপনি সভাপতি থাকাকালীন অবস্থায় পিকেএসএ জলবায়ু সম্পর্কিত দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। একটি হচ্ছে সরকার থেকে, আর হচ্ছে পিকেএসএ নিজস্ব উন্নয়ন সহযোগিতা একটা প্রকল্প বাস্তবায়ন করছে। আপনার কি সে ধারণা যে এই প্রকল্পগুলো শেষ হওয়ার পরেও কি পল্লী কর্মসূচি ফাউন্ডেশনের এই কাজটি অব্যাহতভাবে করা উচিত হবে কিনা? এখন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে, শেষ যে আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে প্যানেল তাদের রিপোর্টে দেখলাম যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, এবং খুব দ্রুত আমাদের যদি কিছু ব্যবস্থা না করা হয় তাহলে এটা আর খারাপের দিকে যাবে। তো আমরা অর্থনৈতিক কিছু অগ্রগতি মানুষের করলাম, কিন্তু তার জলবায়ু পরিবর্তন কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেদিকে নজর যদি না দেই তাহলে এটা টেকসই হবে না। কাজে এটাকে আমাদের নজর দিতেই হবে। এবং যেমন আমাদের সমৃদ্ধিতে এটার কিছু কিছু অংশ আমরা নিয়েছি। একটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করতে দিয়েছে যে কতগুলো, সেটা আমরা বাস্তবায়ন করছি। আর একটা হচ্ছে আমাদের নিজেদের আমাদেরকে দেওয়া হয়েছে যে রেজিলিয়েন্স ফান্ড থেকে অর্থ দেওয়া হয়েছে, আমরা বাস্তবায়ন করছি। এখন আমাদের একটা পূর্ণাঙ্গ একটা অংশ হয়ে যাওয়া উচিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের। এটা তো এখন প্রকল্প অফিস আছে, প্রকল্প অফিস থেকে পিকেএসএফ এর একটা আঙ্গিক হিসেবে এটাকে দাঁড় করানো উচিত। তো দীর্ঘমেয়াদে দারিদ্র্য নিরসন, এই জলবায়ু পরিবর্তনের অভিঘাতগুলো মোকাবিলা করেই করতে হবে। দেয়ারফর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, আমরা মানুষকে দারিদ্র থেকে বাইর করে আনার চেষ্টা করছি এবং তাদেরকে ক্ষমতায়িত করছি যারা বেরিয়ে আসতে পারে, এবং তারপরে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমাদের একটা ইতিমধ্যে একটা তহবিল আমরা গঠন করেছি, বেশ বড়সড় তহবিল, 350-400 কোটি টাকার, সেটাকে আরো বর্ধিত করতে হবে। আরেকটা হচ্ছে যে মানুষকে সচেতন করেও তুলতে হবে। এই ইউনিট থাকবে, এটা তার একটা দায়িত্ব থাকবে। আমরা ইতিমধ্যেই সচেতনতাকরণের জন্য একটা ইউনিট করেছি। একসঙ্গে যদি কাজ করে মানুষকে সচেতন করা যায় তাহলে আমার মনে হয় আমরা যে কাজটা করছি সেটা আরেকটু ভালোভাবে করা যাবে। সেই জন্য এইটা একটা আমাদের অংশ হয়ে যাওয়া উচিত। উন্নয়ন এবং অ্যাডভোকেসি এটা পাশাপাশি চলা উচিত বলে আমরা মনে করি। এবং সম্প্রতি আমাদের সভাপতি মহোদয় পিকেএসএফে আসার পরে পিকেএসএফ এর যে অর্গানোগ্রাম, সাংগঠনিক কাঠামোতে, সেখানে সোশ্যাল অ্যাডভোকেসি নামক একটা ইউনিট গঠন করা হয়েছে। এবং এটা পিকেএসএফ এর জন্য একটা নতুন কাজ। পিকেএসএফ এর এই কাজটিকে কতটুকু সম্পৃক্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন? পিকেএসএফ সবসময় একটি ইনোভেটিভ একটি প্রতিষ্ঠান। মাননীয় চেয়ারম্যান মহোদয় যে সঠিকভাবে নির্দেশ দিয়েছেন আমাদের একটি অ্যাডভোকেসি ইউনিট করা দরকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে পিকেএসএফ নীরবে দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ যেসব কাজকর্ম করেছে দারিদ্র্য বিমোচনের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, পল্লী এলাকার উন্নয়নের জন্য, এগুলো অনেক ক্ষেত্রে লোকজন জানতেন না। জানার প্রয়োজন এই জন্যই যে অনেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। প্রযুক্তি, প্রশিক্ষণ এবং পুঁজি, এই তিনটা জিনিস আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে, দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়ার প্রয়োজন। পুঁজি আমরা দিচ্ছি ক্ষুদ্র ঋণের আকারে, কৃষি ঋণের আকারে, আপনার এন্টারপ্রাইজ লোনের আকারে দিচ্ছি। প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে তারা এটা ব্যবহার করে যথাযথভাবে ব্যবহার করতে পারে, এবং আমাদের যে পার্টনার অর্গানাইজেশন তারাও যাতে দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে পারে। এবং আমাদের যে প্রযুক্তিগুলো অত্যন্ত সাধারণ, যেমন বিষমুক্ত সার, বিষমুক্ত সবজি তৈরি করা, এবং এটা করতে হলে ফেরোমন ট্র্যাপ নামে একটা ট্র্যাপ আছে, কিছু রাসায়নিক দ্রব্য থাকে, পোকা আসে ওখানে পড়ে আর সবজিকে আক্রমণ করে না। গুটি সার ব্যবহার করা, গুটি ইউরিয়া সার ব্যবহার করে কিভাবে ফলন বাড়ানো যায়, এভাবে বিষমুক্ত শুটকি কিভাবে তৈরি করা যায়, ভার্মি কম্পোস্ট যে কেঁচো সার তৈরি করে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়, এই সাধারণ যে প্রযুক্তিগুলা সম্প্রসারণ করা। অধিকন্তু পিকেএসএফ এর আপনি জানেন বাংলাদেশের প্রায় শতকরা 95% এলাকার পিকেএসএফ এর সহযোগী সংস্থার উপস্থিতি আছে, এবং ইভটিজিং আছে, মাদকাসক্তি এবং বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা, এটার জন্য। এবং পিকেএসএফ যেসব গবেষণা কার্যক্রম করছে, উন্নয়নমূলক কার্যক্রম, প্রযুক্তি তৈরি করছে, এগুলো সম্বন্ধে সম্যক অবহিত করার জন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন প্রচার কার্যক্রম, লিফলেট তৈরি, পোস্টার তৈরি, সামগ্রিকভাবে
গণসচেতনতা সৃষ্টি করা উন্নয়ন কার্যক্রমের জন্য এই লক্ষ্যে আমাদের নলেজ ডিসেমিনেশন ইউনিট কাজ করছে। দারিদ্র্যকে সংজ্ঞায়িত করতে গিয়ে অনেক অনেক কথা বলে, কিন্তু আপনি একটু অন্যভাবে দারিদ্র্যটাকে উপস্থাপন করেন। আপনি কি মনে করেন আসলে দারিদ্র্যের সংজ্ঞা এখন পরিবর্তন আনা প্রয়োজন? একেবারে খুবই জরুরি। আমরা এখানে করি কি আয় দারিদ্র্যের কথা বলি বেশিরভাগ সময়, যে এত টাকা যদি রোজগার হয় তাহলে একজন দরিদ্র এত টাকার কম হলে বা এর উপরে উঠে গেলে, যেটা বিশ্বে বলা হচ্ছে এখন $100, সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি ডলার, যার মূল্যমান বাংলাদেশি টাকায় 40 টাকারও কম। তো এই টাকায় কি হবে একজনের যদি আয় হয়? তার তো বিভিন্ন চাহিদা আছে, সুতরাং এটা দিয়ে হবে না। বাংলাদেশে আমরা যেটা করি সেটা হচ্ছে মৌলিক চাহিদার ভিত্তিতে করি। সেখানে হচ্ছে খাদ্যটা ধরা হয় 2122 ক্যালোরির জন্য কতটা অর্থ লাগবে, আর এরপরে অন্যান্যের জন্য একটা অর্থ, সেটাও মূলত আয় দারিদ্র্যের মধ্যেই পড়ে। কাজে আমাকে এখন দেখতে হবে যে বিভিন্ন দিক আছে দারিদ্র্যের, সেই প্রত্যেকটা দিককে বিবেচনায় নিতে হবে। আলাদা আলাদা আমি মাপতে পারি, সবগুলা ম্যাপে দেখতে পারি যে কতটাতে উপরে উঠলো। আমি ঠিক করবো যে 10টা সূচক ঠিক করলাম, 10টাতে আমি যে পরিমাপ ঠিক করলাম তার উপরে উঠলো, সে তো ভালো। তারপরে যদি 9টাতে উঠে তাইলে কি, 7টাতে উঠলে কি, সেটা আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। অথবা সবগুলোকে এক করে একটা ইন্ডেক্সও করা যায়। এই সমস্ত এখন আছে, আমাদের মেথোডোলজিগুলা ডেভেলপ করা হচ্ছে। আমি মনে করি সেই দিকে যাওয়া উচিত। সেই হিসাব যদি আমরা করি, আমরা এখন দরিদ্রের যে পরিমাপের কথা বলি 26%, তার চেয়ে অনেক বেশি হবে। অতি দরিদ্রের সংখ্যা অনেক বেশি হবে। তো সেটা আমাদেরকে মেনে নিয়ে পরিবর্তন করে সেইভাবে এগোতে হবে। এই মাপটাও থাকুক, ঠিক আছে, এই মাপটা যখন বিশ্বের অনেক দেশই করছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলে মাল্টি ডাইমেনশনালিটি অফ পভার্টি, মানে এর বিভিন্ন দিক আছে, কিন্তু যখন মাপতে যায় তখন আয় দারিদ্র্য মাপে। সুতরাং আমি মনে করি, আমি আন্তর্জাতিকভাবে এটা বলার চেষ্টা করছি এবং দেশেও বলার চেষ্টা করছি যে আমাদের এই পরিমাপটা করতে হবে যে বিভিন্নমুখী। আমি আরেকটি কথা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের জন্য যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সম্পর্ক সহযোগী সংস্থাদের সঙ্গে, সেই সম্পর্কটা খুব ভালো। আস্তে আস্তে আমরা উন্নতি করেছি তাদের সঙ্গে। আমরা এটাও আরেকটা ভবিষ্যতে আমাদের যেটা দেখতে হবে। অনেকে অনেক বড় হয়েছে। আমি মনে করি যে আমাদেরকে আরও ছোট ছোট প্রতিষ্ঠানকে নিতে হবে, যেটা এমআরএ ইতিমধ্যে যে রেজিস্ট্রেশন তারা দিয়েছে, সেখান থেকে আমরা আবার যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তো প্রি-পিকেএসএফ, সেই ধরনের একটা কার্যক্রম আমাদের আবার নেওয়া উচিত, যাতে আমরা নতুন কিছু প্রতিষ্ঠান নিতে পারি। ছোট প্রতিষ্ঠান আস্তে আস্তে তাদেরকে আমরা গড়ে তুলব। স্যার, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আর কিছুদিন পরেই 25 বছরে পদার্পণ করবে এবং পিকেএসএফ রজত জয়ন্তী পালনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছে, সে সম্পর্কে যদি একটু কিছু বলেন। একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের 25 বছর পূর্তি উল্লেখযোগ্য ঘটনা। বিশেষ করে যে প্রতিষ্ঠানটি টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে সফল হয়েছে, যেই প্রতিষ্ঠানটি মঙ্গা নিরসনে সক্ষম হয়েছে উত্তরবঙ্গের, এবং যেই প্রতিষ্ঠানটি দক্ষিণ পশ্চিম অঞ্চলে মঙ্গা বা দারিদ্র্য দূরীকরণের জন্য কর্মসূচি নিয়েছে, যেই প্রতিষ্ঠানটি সমৃদ্ধির মতো কর্মসূচির মাধ্যমে বহুমাত্রিক দারিদ্র্যর যে সমস্যা, সেটা বহুমাত্রিক সমাধানের যে পদক্ষেপ নিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদির মাধ্যমে ও উপার্জন বৃদ্ধির মাধ্যমে, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে, সেই প্রতিষ্ঠানটির যে 25 বছর পূর্তি উল্লেখযোগ্য ঘটনা। 25 বছর পূর্তিতে পিকেএসএফ বিশাল এক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সারা বছর ধরে একটি বছর ধরে আমরা কার্যক্রম গ্রহণ করব। আমাদের কর্মসূচি শুরু হবে মে মাসে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নভেম্বর পর্যন্ত এটি চলবে এবং আমরা দেশীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে আহ্বান করব। আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করব, ওয়ার্কশপ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এইসব সেমিনার থেকে যেসব প্রস্তাবনা আসবে, সুপারিশ আসবে, সেগুলা বাস্তবায়নের মাধ্যমে আমরা সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের প্রতি আপনার বার্তাটা কি সর্বশেষ? যারা শুনছেন তারা, আমি আশা করি বুঝতে পেরেছেন যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মানুষকে নিয়ে কাজ করে। আমি আশা করব যে সবাই নিজে কি পাবো সেটা তো অবশ্যই থাকবে, যে আমার প্রাপ্যটা, কিন্তু আমি কি দিচ্ছি সেই ধরনের একটা চিন্তা যদি নিজের মধ্যে থাকে, তাহলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি চাচ্ছি যে আমাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাগুলো
পরিবর্তিত হতে পারে সময়ের বিবর্তনে, কিন্তু সবাইকে যেন এই ধরনের একটা চিন্তার মধ্যে এই দেশকে আমরা এগিয়ে যাই। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। সেই স্বাধীন দেশের কথা ছিল প্রত্যেক ব্যক্তির মুক্তি, সব ধরনের বঞ্চনা থেকে মুক্তি। সেই জায়গায় আমাদের সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। এটা সরকার একা পারবে না, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তো নয়ই, কিন্তু আমরা প্রত্যেকে অবদান রাখতে পারি। সব অবদান যোগ করলে একটা সাগর হয়ে যাবে, আমরা এগিয়ে যাব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য। শুধু দর্শক মণ্ডলী, দায়িত্বশীল কর্মী বাহিনী ও অভিজ্ঞ পর্ষদের দিক নির্দেশনায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে পিকেএসএফ টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অব্যাহত ভূমিকা রেখে চলেছে। শুধু দারিদ্র্য দূরীকরণের নয়, জনকেন্দ্রিক উন্নয়ন ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। পরবর্তী পর্বসমূহে পিকেএসএফের কর্মপ্রয়াস, দারিদ্র্য বিমোচনে পিকেএসএফের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।